সবাইকে নমস্কার। আমি শঙ্কর আছি আপনাদের সামনে। আজকে একজন বিশেষ অতিথিকে পেয়েছি, যেখানে বর্তমান রাজনীতিতে নীতি আদর্শ এগুলো অনেকেই বলছেন বিসর্জন হচ্ছে। সেইখানে এমন একজন মানুষ যাকে আমি নিজের ক্ষেত্রে বলতে পারি, ব্যক্তিগত ক্ষেত্রে অনেক ছোটোবেলা থেকে দেখছি। একটাই পার্টি করছেন, জেতারও উনি স্বাদ পেয়েছেন, হারারও স্বাদ পেয়েছেন। তা তরুণাব চৌধুরী, বামফ্রন্ট নেতা, দক্ষিণ কলকাতা। স্বাগতম তরুণাবদা। প্রথম যে প্রশ্নটা আপনার সামনে করতে খুব ইচ্ছে করে, ওরকমভাবে ব্যক্তিগতভাবে আপনাকে কখনো জিজ্ঞেস করতে পারিনি, যে শৈশবে নিশ্চয়ই কিছু ঘটনা আছে বা ছাত্র জীবনের কিছু ঘটনা আছে যার সাথে জন্য আপনি বামপন্থী আন্দোলনে যুক্ত হলেন, সেটা যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন। ছাত্র কলেজ জীবনে পড়তে পড়তেই আমার এসএফআই করা, এবং সেই পরিপ্রেক্ষিতে তখনই উপলব্ধি করেছিলাম যে এসএফআই ছাত্রদের শিক্ষার কথা বলে এবং সকলের জন্য শিক্ষা যাতে ঘরে ঘরে পৌঁছে দিতে পারে, সেটা এসএফআই তার জন্মলগ্ন থেকে বলে এসছে। স্বাভাবিক কারণেই সেটা বামপন্থী রাজনীতির প্রথম এবং প্রধান কথা। সেটা মোটামুটি কত সাল? আমি 1977 সালে যখন মাধ্যমিক পাশ করে, তখন তো মাধ্যমিক পাস ছিল, তারপরে উচ্চ মাধ্যমিক ভর্তি হই, তখন থেকেই আমি মানে মাধ্যমিকটা হচ্ছে পরিবর্তনের বছর আপনার। আর সিপিআইএম, আমি ছাত্র জীবন থেকে আসছি, এবার একেবারে পলিটিক্সে সিপিআইএমে আপনি কবে যোগ দেন বা সেখানে পরিচয়টা হয় কী করে? 1984 সালে আমরা প্রত্যেকেই জানি যে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছিল, এবং সেই সময় আমি কলেজ ছেড়ে আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করতে ঢুকেছিলাম, লালবাজারে 46B রাধাবাজার লেন। এবং সেই পরিপ্রেক্ষিতে সেদিনকার ঘটনা ভারতবর্ষের সকল মানুষ বা আজকের আমার যা বয়স, আমরা প্রত্যক্ষ করেছি, গোটা দেশ জ্বলছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে কলকাতা শহর এবং সেখানকার যে অবস্থা, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু সেই জায়গায় দক্ষতার সঙ্গে যেভাবে পশ্চিমবাংলাকে শান্ত রেখেছিল, আমার মনে হয় যে প্রত্যেকের জানা আছে। সেই সময় আপনি এসএফআই করছেন, কিন্তু সিপিআইএম না। সেটা হচ্ছে সিপিআইএম এর ঢোকার পথটা শুরু হলো। এই যে আপনার এত দিনের একটা রাজনৈতিক জীবন, আমি ছোট একেবারে ছাত্র অবস্থায়ও আপনার নাম শুনেছি, তখন অবস্থা আপনারা ক্ষমতায় ছিলেন। তাই একটা যদি শিক্ষা, মূল শিক্ষা বলতে হয়, সেটা আপনি কি শিখলেন? আচ্ছা, আমরা মূলত জানতাম যে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, যাদেরকে 77 সালের পরে বামফ্রন্ট তার শিক্ষার ফলে ঘরে ঘরে পৌঁছে গেছিল শিক্ষা, এবং তার ফলে মাধ্যমিক পাশের সংখ্যা বেড়েছিল, উচ্চ মাধ্যমিক পাশের সংখ্যা বেড়েছিল। তাহলে প্রান্তিক মানুষ, গরিব মানুষ শিক্ষা থেকে যাতে কোনোভাবে বঞ্চিত না হয়, তার অর্থ যদি অভাব থাকে, তাহলে সেই অর্থ অভাবকে কাটিয়ে আমাদেরকে সাহায্য করতে হবে যে কোনো উপায়, সেটা পয়সা সকলের কাছ থেকে তুলে হোক, তাকে ভর্তি করাতে হবে। এটা আমাকে অনুপ্রাণিত করে। এইখানে একটা প্রশ্ন খুব আসছে, মানে এটা বর্তমান রাজনৈতিক অবস্থা বা প্রেক্ষাপট যা হয়েছে, যারা অনেকদিন শাসন করছে, শাসন ব্যবস্থায় থাকছে, তারা বিরোধী হতে চাইছে না। পারলেই কিছু কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্যভাবে মিশে থাকছে, নানান কিছু দেখছি, মানে একেবারে একজন ব্যক্তি হিসেবে যা পর্যবেক্ষণ। তা সেইখানে আপনারা অনেক দিন ক্ষমতায় থাকলেন, একেবারে আপনার কথা মতো আপনি মাধ্যমিকের সময়ই পরিবর্তনের স্বাদ পেলেন। তো তারপর যে পরিবর্তনটা হলো, বামফ্রন্ট চলে গেল, সেটা একটা বিরোধী মানে দলের একজন ব্যক্তি, কর্মী, নেতা, যাই বলুন নিজেকে, মূল চ্যালেঞ্জিং বিষয়টা কি বিরোধী হলে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ক্ষমতায় অনেক দিন থেকেছে, এটা নিশ্চিতভাবে সত্য, এবং এটা পৃথিবীতেও সত্য যে একটা বামপন্থী সরকার এতদিন ধরে সরকারে থাকা, এবং তার কুফলও আছে। তো তার কুফলটা থাকবে নাকি ভালো জিনিসটাকে আমরা গ্রহণ করব? আমরা মনে করি যে ভালো জিনিসটাকে নিয়ে লড়াই থাকা উচিত। আমি আজকে আছি শাসন ব্যবস্থার মধ্যে, আমার দম্ভ যদি সেই জায়গায় পৌঁছয়, তাহলে মানুষ
থেকে আমি দূরে সরে যাব। তাহলে দম্ভ প্রথম আসা উচিত নয়। মানে আপনার কথাই বুঝিয়ে দিচ্ছে যে একটা মানুষের মনে আপনি থাকেন বা মানুষের সাথে মেশেন, মানে এই কথাগুলো পরিষ্কার করে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি সৎ জীবনযাপন করা যায়, তাহলে সৎ জীবনযাপন করতে গেলে যেভাবে চলতে হয়, যারা বামপন্থী প্রখ্যাত মানুষরা বামপন্থী আন্দোলনকে প্রসার লাভ করেছেন গোটা ভারতবর্ষের ক্ষেত্রে, তাদের থেকে শিক্ষা নিয়ে এবং নানা রকম পাঠ্যপুস্তক, মার্ক্সীয় পাঠ্যপুস্তক যা শিক্ষা দেয়, সেটা হচ্ছে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি, মুক্তি আনে বিপ্লব। খুব সুন্দর লাগলো আপনার কথাটা। আপনি কাছ থেকে অনেকজন নেতাকে দেখেছেন, আপনি কাছ থেকে এমনকে দেখেছেন যে ছাত্র নেতা পরবর্তীকালে নেতা হয়েছে, কেন আপনার রাজনৈতিক জীবন অনেক দিনে। তা একজন রাজনৈতিক নেতা যদি হতে হয় কি গুণ থাকা দরকার? রাজনৈতিক নেতা হলে প্রথম গুণ থাকা উচিত হচ্ছে মানুষের সঙ্গে মেলামেশা করার গুণ, যেটা সহজভাবে মানুষকে কাছাকাছি টেনে নিয়ে যায় তাদের পারে। তৃতীয়ত হচ্ছে কোনো বাদ বিচার না করে তার পাশে গিয়ে দাঁড়ানো। নিশ্চয়। এবারে কিছু ব্যক্তিগত প্রশ্ন, সেটা আপনাকে করা ইচ্ছে, আবার অনেক সময় অনেক মানুষও জানতে চায়, রাজনীতি ছাড়া আপনার অন্য যদি প্রিয় শখ জিজ্ঞেস করা হয় সেটা কি? তাহলে হচ্ছে আমার নাটক দেখার অত্যন্ত শখ। বা নাটক মানে পছন্দের নাট্যকার? নাট্যকার প্রথম ছিল উৎপল দত্ত, হ্যাঁ। তার পরবর্তীকালে মনোজ মিত্র। আর পছন্দের নাটক? পছন্দের নাটক যদি বলেন তাহলে উৎপল দত্তের ব্যারিকেড পছন্দের নাটক, তৎকালীন সময় যখন গোটা পশ্চিমবাংলা উত্তাল ছিল সেই সময়। আপনার প্রিয় বই? প্রিয় বই দুনিয়া কাঁপানো 10 দিন। যে মানুষটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন এমন ব্যক্তিকে? যে মানুষটি আমার অঞ্চলের রাজনীতি দিয়ে আমাকে প্রভাব ফেলেছে, তিনি আমাদের এখানকার ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন, মার্কেন্টাইল ফেডারেশনের অন্যতম নেতৃত্ব ছিলেন এবং রেলেরও নেতা ছিলেন, যিনি জেল কারাগারে দীর্ঘদিন ধরে ছিলেন এবং কমরেড জ্যোতি বসুর সঙ্গে একই সঙ্গে রাজনীতির মধ্যে প্রবেশ করেন, যিনি তার নাম হচ্ছে প্রয়াত কমরেড দেবেশ ব্যানার্জি। এখনো আপনার যদি জিজ্ঞেস করি যে কোনো এমন স্বপ্ন আছে যেটা অপূর্ণ রয়েছে? আমার একটা কথা আমি আর বলা উচিত বলে আমার মনে হচ্ছে, মন চাইছে আর কি এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে। সেটা হচ্ছে, আমাকে অনেক সময় অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়, এতদিন রাজনীতি করলে তোমার কি কাউন্সিলর হওয়ার, এমএলএ হওয়ার কোনো রকম ইচ্ছা? আমি বারবার বলে এসেছি, এখনও আমি সেটাতেই বিশ্বাস করি যে ওটা শেষ কথা নয়। মানুষের যদি জনপ্রিয়তা মধ্যে থাকে তাহলে কাউন্সিলরও হতে হয় না, কোনো পদ পাওয়ার দরকার নেই, মানুষ পাওয়া যায়। এটা আমি বরাবর মনে করি, এখনও তাই। কিছু সমসাময়িক প্রশ্ন, হ্যাঁ বা নাই জবাব দেওয়ার চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়ার নানান ফর্ম, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, এটা কি গণতন্ত্রকে শক্তিশালী করছে না বিভাজন বাড়াচ্ছে? এটাতে স্কোপ হওয়ার বেশি হচ্ছে বিভাজন বাড়ানো। আরেকটা প্রশ্ন আসে, কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে আমরা এআই বলি, ভবিষ্যতের কর্মসংস্থানে কি প্রভাব ফেলছে বা ফেলতে পারে? যথেষ্ট প্রভাব ফেলতে পারে। 50টা মানুষ আজকে কোনো কর্মসংস্থান করছে, আমি একটা উদাহরণস্বরূপ বলছি। সুতরাং ওই 50টা মানুষের আর দরকার নেই, গোটা যন্ত্রটাই ওই 50টা মানুষের কাজ। তাহলে আজকে তৃতীয় বিশ্বের দেশ আমাদের ভারতবর্ষ, যেখানে কর্মসংস্থানের অভাব, যেখানে রুটি রোজগারের অত্যন্ত কঠিন অবস্থা, সেখানে যদি এআইয়ের মতন যন্ত্র ঠিক করে দেয়
তাহলে তো মালিকের মুনাফা বাড়বে, অনিশ্চিত হবে চাকরি। আরেকটা হ্যাঁ বা না খুব শুনতে ইচ্ছে করে, বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে কি পরিবর্তন সবচেয়ে বেশি প্রয়োজন? রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন সবসময় নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু পরিবর্তন করার জন্যেই হওয়া উচিত এটা আমি মনে করি না। র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি, ভাবনা বা চিন্তা করার খুব সময় পাবেন না, মুখে যেটা আসবে বা হৃদয়তে যেটা আছে সেটাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কলকাতা না দিল্লি? কলকাতা। বই না মোবাইল? বই। চা না কফি? চা। পাহাড় না সমুদ্র? পাহাড়। রবীন্দ্রনাথ না নজরুল? রবীন্দ্রনাথ। ফুটবল না ক্রিকেট? ফুটবল। সকাল না রাত? সকাল। বক্তৃতা না বিতর্ক? বিতর্ক। এইখানে দর্শকদের একটু খুব মন দিয়ে শুনুন এই প্রশ্নটা। মার্কস না লেনিন? মার্কস। সংগঠন না আন্দোলন? সংগঠন। আদর্শ না বাস্তব রাজনীতি? আদর্শ। সংসদ না রাস্তার আন্দোলন? রাস্তার আন্দোলন। অবসর না ব্যস্ততা? ব্যস্ততা। সিনেমা না নাটক? নাটক। বই লেখা না বক্তৃতা? বক্তৃতা। যেহেতু র্যাপিড ফায়ার রাউন্ড, মানে আমি দেখলাম মানে কোশ্চেন শেষ হচ্ছে না, তরুণাবোধার উত্তর মানে চলে আসছে, আরো কয়েকটা অল্টারনেটিভ চয়েস রাউন্ড রাখলাম। শুরু করছি, দুটো অপশন, একটা নেবেন। আদর্শ নাকি ক্ষমতা? আদর্শ। প্রতিবাদ নাকি সমঝোতা? প্রতিবাদ। সংগঠন নাকি জনপ্রিয়তা? সংগঠন। যুব নেতৃত্ব নাকি অভিজ্ঞ নেতৃত্ব? অভিজ্ঞ নেতৃত্ব। সামাজিক মাধ্যম নাকি মাঠে জনসংযোগ? মাঠে জনসংযোগ। শিল্পায়ন নাকি কৃষির অধিকার? কৃষির অধিকার। কঠোর নেতা নাকি জনপ্রিয় নেতা? কঠোর নেতা। যুক্তি নাকি আবেগ? যুক্তি। পরিবর্তন নাকি স্থিতিশীলতা? পরিবর্তন। বিরোধী রাজনীতি নাকি সরকারি পরিচালনা? বিরোধী রাজনীতি। বই পড়া নাকি মানুষের সঙ্গে সরাসরি কথা বলা? মানুষের সঙ্গে সরাসরি কথা বলা। গণ আন্দোলন নাকি নির্বাচনী লড়াই? গণ আন্দোলন। এবারে কিছু ডেসক্রিপটিভ প্রশ্নে চলে আসছি। বর্তমান যে সামাজিক বা রাজনৈতিক যে পরিবেশ, বেশ কিছু জিনিস আপনার থেকে জানতে ইচ্ছে করে। যেরকম জানতে ইচ্ছে করে, আমরা নির্বাচন হওয়ার আগে 2026 আপনাদের বামফ্রন্টের একজন খুব দাবন নেতা, মানে যুব নেতা যাকে বলা যায়, তিনি 2024-এর টিকিট পেয়েছিলেন, প্রতিকূল রহমান। এই যে একটা পার্টি একজন ইনভেস্ট করে, একজন নেতা তৈরি করে, তারপর সে যখন সেই পার্টিটা ছেড়ে দেয়, একটা দীর্ঘশ্বাস থাকে। আপনি এতদিন ধরে যে এই পার্টিটা করছেন, আপনার কাছে প্রশ্ন, এটা শুনে আপনার প্রথম রিয়াকশন কি ছিল বা কিভাবে নিলেন? হ্যাঁ, প্রথম এটা জানার পরে নিজের কাছে খারাপই লেগেছে, কারণ সত্যিকারেরই যে আজকের সময় ওর মতন ডেডিকেশন, ওর মতন সাহস, এই দুটোর যে কম্পোজিশন, সেই কম্পোজিশনের প্রতিকূল তৈরি হয়েছে, যার জন্য পার্টি তাকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু আমরা আদর্শের প্রতি যেহেতু অবিচল থাকি, কোনো হাতছানি যাতে আমাকে স্পর্শ না করতে পারে, তাহলে হাতছানিটা তো সেই জায়গায় প্রাধান্য পেয়ে যায়, আদর্শটা তো পায় না। সেখানে খারাপ লাগাটা অনেক সময় সাময়িক হয়তো লেগেছিল, তারপরে আস্তে আস্তে কাটাতে হচ্ছে, তবে নিশ্চয়ই দুঃখজনক। আরেকটা জিনিস আমরা দেখি যে যখন বামফ্রন্ট এতদিন থাকার পর চলে গেল, তারপরে আবার নির্বাচন হলো, তারপরের নির্বাচনে আপনারা শূন্য হলেন, তখন অনেক সময় নানানভাবে আপনাদের কটূক্তি করা হয়েছে। যে কোনো বামফ্রন্ট কর্মী, নেতা তো আমি ছেড়েই দিয়েছি, কর্মীকেও করা হয়েছে, নেতাকেও করা হয়েছে, শূন্য। আবার বর্তমানে যারা ছিল শাসকে, সেই তৃণমূল পার্টিও চলে গেল, তৃণমূল পার্টি আবার নানান ভাগে বিভাজন হলো। একদিন আবার আপনারা খুললেন খাতা, এক হলেন, বা আইএসএফকে নিয়ে আরও এক হলেন।
এই যে এই সময় যারা তৃণমূলের বিভাজন হয়ে কেউ মানে সাংসদরা একটা অন্য পার্টিতে চলে যাচ্ছে, ভালো খারাপ হচ্ছে, কালীঘাট বা অন্য পার্টি হচ্ছে, তো সেখানে আপনাদের কি বক্তব্য বা আপনার ব্যক্তিগত কি বক্তব্য? কারণ কথাটা তো আপনিও শুনেছেন যে শূন্য। আচ্ছা, এটা আমি 2011 সালের একটা ঘটনা আমাকে বলতেই হবে, মনে পড়ে যাচ্ছে। সেখানে আমাদের এই কমরেডও সাক্ষী ছিল। 2011 সালের যখন সেই বিপর্যয় আসলো, যে আমরা নেই, তাহলে সেই বিষয়টা আমাদের কাছে প্রত্যেকেরই কাছে অকস্মাৎ। আমরা হয়তো সিট কমবে এরকম একটা জানা ছিল, কিন্তু ক্ষমতার এই থেকে পয়েন্টে যখন এলেন, আরেকটা প্রশ্ন খুব আমার জানতে ইচ্ছে করে, আপনি মানুষের পালস বোঝেন, দক্ষিণ কলকাতা বা বেহালাটা আপনি বোঝেন, আমি যতটা বুঝি, আপনার ব্যক্তিগত ক্যালকুলেশন কি ছিল? বামফ্রন্ট আসছে না আসছে না? না, আমারও ক্যালকুলেশন ছিল যে ক্ষমতার কাছাকাছি আমরা থাকবো, আসন সংখ্যা অনেক কমে যাবে, কিন্তু ক্ষমতায় থাকবে। থাক। এখানে আরেকটা প্রশ্ন তাহলে মানে আসছে মনে, যে ব্রিগেডে যে জনসমাবেশটা হয়েছিল 2011 ভোটের আগে, সেটাতেও নিশ্চয়ই আপনারা একটা মানে আশ্বাস পেয়েছিলেন সরকার থাকছে। হ্যাঁ, একদম একদম। এই পরিপ্রেক্ষিতে যখন 11 সালে এরকম একটা ধাক্কা এলো, খেলাম আমরা। আমি যদিও বিরোধী রাজনীতির একজন মানুষের নাম আমি বলবো কিনা আমি জানি না, বা যদি সেটা মনে করেন সেটা আপনার উপর। আচ্ছা, সেটা হচ্ছে আমি সেদিনকায় এই আমাদের পার্টি অফিসের সংলগ্ন জায়গায় সন্ধ্যাবেলা রয়েছি। একজন মানুষ আমাকে ফোন করলো। তিনি আমাদের সমর্থিত মানে পার্টির ভেতরের লোক ছিলেন, কিন্তু বয়স তাদের অনেক। তার নাম কেডি মুখার্জি রোডি, কেশব ব্যানার্জি। উনি বললেন, তুমি এখন কোথায় আছো, একটু আসো না, নিজেরা একটু গল্প করি। বললাম ঠিক আছে, আমি আসছি। এখন বলছে, এই দিনটা যে আসবে এটা তো ভাবিনি, তো আজকে যারা আমরা ডুবন্ত জাহাজ, তারা একটু শক্ট হচ্ছে, তো তুমি একটু আসো। বললাম আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। আমি গাবতলা লেন বলে চেনো, গাবতলা লেনে দিয়ে যখন আমি যাচ্ছি, ওখানে আমাদের প্রাক্তন কাউন্সিলর দীর্ঘদিন ধরে রাধারমণ ঘোষ, আগে কংগ্রেস করতেন, পরবর্তীকালে তারপরে তৃণমূল করেছেন, পরবর্তীকালে অন্য ওয়াইফও হয়েছিল শোভা ঘোষ। আমাকে হঠাৎ দেখে গাবতলা লেনে যাচ্ছি, আমাকে ডাকলো। হাতে একটা স্টিক ছিল, কারণ হাঁটুর যন্ত্রণা ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আমি ওনার কাছে গেলাম। তো বলছে, তুমি কোথায় যাচ্ছ এখন? আমি কেডি মুখার্জি। আচ্ছা আচ্ছা, শোনো, দোকানটা প্রতিদিন খোলা নেই। তা আমি সত্যি কথাই ওই সময়টায় ওই কথাটা আমি ঠিক তাৎক্ষণিকভাবে ধরতে পারি যে দোকান বলতে উনি কী বলছেন। তারপরে আমি বুঝলাম যে দোকান বলতে পার্টি অফিসটা প্রতিনিয়ত খোলা থাকে। এটার মধ্যে দিয়ে যে মেসেজ যায়, সেই মেসেজ অনেক বড় মেসেজ। আমি একটা রাজনৈতিক, উনি বলছেন আমি একটা বিরোধী রাজনৈতিক দলের লোক হিসাবেও বলছি, তোমাকেই বলছি, তো আমার কাছে এটা অত্যন্ত বড়। নিশ্চয়ই যেই শাসকে আসুক, বিরোধী যেন কণ্ঠস্বর সবসময় থাকে, এবং মানে যেটা আমাদের কি বলবো পলিটিক্যাল সায়েন্স বলে, বিরোধী যত শক্তিশালী হবে একটা রাজ্য বা দেশ সবসময় শক্তিশালী হবে। হ্যাঁ, 2011 সালের কথাটা, আরেকটি ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। আমার কাছে তখন অনেক যারা রাজনৈতিক কর্মী, যাদের তরুণ বয়স, তাদের কাছে তো এটা আকস্মিক একটা ব্যাপার। আমি সেটাকে যতটা সহজভাবে বিষয়টাকে মেনে নিতে হবে যে না, জয় পরাজয় থাকবে, আবার আমাদেরকে করতে হবে। কিন্তু যারা আমাদের সঙ্গে কর্মী, তাদের সবার সেই অভিজ্ঞতা নেই। দ্বিতীয়ত হচ্ছে তারা বয়সে অনেক তরুণ। তারা সবাই একটা বিমর্ষ হয়ে গেল যে
গৌতম দেবের সঙ্গে একটু দেখা করার জন্য। তৎকালীন সময় গৌতম দেব 2011 পরবর্তীকালে সিচুয়েশনটা পাবো। গৌতম দেব দু পার্টিতেই ছিলেন। গৌতম দেবী কিন্তু মুখ হিসাবে 2011 পরবর্তীকালে এসেছিল। আজকে যেটা দেখছেন, তৎকালীন সময় উনি বলে দিয়েছিলেন যে তৃণমূল দলটা থাকবে না, তৎকালীন সময় বলেছেন। আজকে সেটা দেখাচ্ছে। মানে এখানে আমি বলছিলাম গৌতম দেব দু পার্টিতেই আছেন, বামফ্রন্টেরও আছেন এবং তৃণমূলেও ছিলেন, কিন্তু বামফ্রন্টের যিনি গৌতম দেব তিনি কিন্তু এই কথাটা ইন্টারভিউতেও বলেছিলেন। তো আমাদের পার্টির নেতা গৌতম দেবের কথা সবাই যখন বললো, তখন আমি বললাম, বাবা গৌতম দেবের সঙ্গে এখন একটা যোগাযোগ স্থাপন করা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। আমি বোধহয় প্রথমেই উল্লেখ করেছিলাম দেবেশ ব্যানার্জির নাম। আমাকে দেবেশ ব্যানার্জির কন্যা মল্লিকা চ্যাটার্জি বিয়ে হওয়ার পরে এখন উনি প্রয়াত হয়েছেন রিসেন্ট নির্বাচনের আগে। উনি আমাকে খুব ইনসিস্ট করলেন যে বাবা থাকলে তো একটা তাও তুমিই বলতে, বাবা তা এখন তো বাবা নেই, এখন তো তুমি আমাদের মাথার উপর, তাহলে তুমি সবার সঙ্গে চেনা পরিচিতি আছে, তোমাকে বলে দিতে হবে না, তুমি ওর সঙ্গে খুব দ্রুত করো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি যখন বলছো আমি তখন তোমার বাবার নাম করি গৌতম দার সঙ্গে কথা বলি। তো আমি গৌতম দাকে ফোন করি, গৌতম দা বললো কে বলছেন? আমি বললাম বেহালার থেকে তরুণবাবু চৌধুরী বলছি, আপনাকে আরেকটা রেফারেন্স দিই যে দেবেশ ব্যানার্জি। বললো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আলো একটু সময় দেবেন, সব কিন্তু আমি ফোনে বলবো না, আমার অনেক কর্মী যারা আপনার কাছে যেতে চাইছে। সে ও বাবা ঠিক আছে, তাহলে 16ই মে 2011 আলিমুদ্দিন স্ট্রিটে 3:30টার সময় চলে আসে। আপনি ফোনটা কবে করেছিলেন, কদিন আগে? আমি করেছিলাম হচ্ছে 11 তারিখ, রেজাল্ট বেরিয়েছিল পরিবর্তনের পর। আমরা 3:30টার সময় আলিমুদ্দিন স্ট্রিটে জোনা 12-13 জন গিয়েছিলাম এবং তারা বিভিন্ন প্রশ্ন প্রিপেয়ার করে তাদের মনের মতন যেটা মনে হয়েছে, কাউকে কোনো বাইন্ডিংস দেওয়া হয়। উনি প্রথম ঢুকে যে কথাটা বলেছিলেন সেই কথাটা হচ্ছে যে সপ্তম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা যদি হয়ে যেত তাহলে গৌতম দেব আলিমুদ্দিন স্ট্রিটে 3:30টার সময় দিত। গৌতম দেব সময় দিল 3:30টার সময় এই কারণেই যে এত কর্মী যখন আমার কাছে এসছে, আমার কাছে কিছু জানতে, তাহলে আমার যাওয়া উচিত বলে ঘড়ির দিকে তাকালেন, সময়টা ঠিক আছে তো? আমরা বললাম সবাই। এখান থেকে বোঝা যায় যে এই যে ল্যাকুনা সংগঠন, এই সংগঠনের ল্যাকুনা ডেফিনেটলি 34 বছর শাসন করতে পারি, সেই 34 বছর শাসন ক্ষমতায় সংগঠন কখনো প্রাধান্য পায়নি, প্রাধান্য পেয়েছে শাসন ক্ষমতায় থাকা এবং তার পরিপ্রেক্ষিতে মোহ, তার পরিপ্রেক্ষিতে অন্যান্য ব্যাপার। সুতরাং এরপরে সবাই আবদার করলো যে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা। তখন বললো আপনারা সবাই বুদ্ধদেবের কাছে যাবেন, চলুন সেইতে গিয়ে একটু ঘরে নিয়ে আছেন, টিভি দেখছেন। ও আজকে চলে এসছে এখানে, ও আসে তো বুদ্ধদা টিভি দেখছে টেবিল সামনে, তো সবাই নমস্কার করছে। এটা আলিমুদ্দিন স্ট্রিট একদম। তখন উনি বলছেন সেই দিনই, ওই দিন ওনার সঙ্গে কথা বলার পরে তখন সবাই নমস্কার করছে, তো উনি বলছেন না না না, মাথা উঁচু করে বাঁধবেন, ঠিক আছে? তখন অনেকে প্রশ্ন করেছে, তার মধ্যে ও অন্যতম, যে আমরা কি আমাদের ব্যালট বক্সে ফিরে যাওয়াই মনে হয় উচিত, ইভিএমটা সঠিক না। উনি একটা কথা বললেন, ধৈর্য ধরবেন কম। আজকে মনে হচ্ছে ইভিএমটা ঠিক না, আমরা জিতলে কি ইভিএমটা ঠিক হতো? তো এটা আরো অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। এই যখন অভিজ্ঞতাটা বললেন, এটা মানে আমাদের খুব
জানতে ইচ্ছে করে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেন, বা প্রাক্তন মুখ্যমন্ত্রীরও একটা কথা ছিল যে বাংলা একদিন এই ভুল বুঝতে পারবে, এই কথাটা একেবারে ওনার কথা। হয়তো সেই ভুল বুঝতে পেরেছেই বলে আবার জনগণ অন্য শিল্প আনার জন্য অন্য কিছু সিলেক্ট করেছে, সেটা না বলে আমি একেবারে অন্য একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে যখন আপনার দেখা হলো, সেই অভিজ্ঞতাটা যদি একটু সংক্ষিপ্তভাবে বা কোনো যদি বাক্যলাপ হয়, নিশ্চয়ই আপনার মনে কোঠায় থাকবে, সেটা যদি একটু বলেন। আচ্ছা, আমার আমার একটা, তাহলে তো আরো আবেগ হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমার প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীর সঙ্গেই আমার অনেক বাক্যালাপ হচ্ছে। একজনের সঙ্গে কিংবদন্তি নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কমরেড জ্যোতি বসু। আমি জ্যোতি বসুর সঙ্গে 1996 সালে কমরেড নির্মল মুখার্জির মাধ্যম দিয়ে বেহালা প্রথম বিধায়ক ছিলেন, তার মাধ্যম দিয়ে আমি রাইটার্স বিল্ডিংয়ে যাই। রাইটার্স বিল্ডিংয়ে যাওয়ার পরিপ্রেক্ষিত ছিল হচ্ছে অফিসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তৎকালীন সময় 5 লক্ষ টাকা। তো আমাকে আমার অফিস এই দায়িত্ব দিয়েছিল, আপনি অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং সঙ্গে আপনি থাকবেন। পরিচালক মণ্ডলীর সদস্যরা যেরকম ছিল, আমাকে স্থান করে দিয়েছে, আমি একজন তো কর্মচারী, এটা নিশ্চয়ই আমার কাছে বিরাট পাওয়া। এবং সেই ছবি আমার অফিসিয়াল ইয়েতেও আছে, অফিসে মাঝে মাঝে আমি ওটা দেখি। কোনো বাক্যলাপ? হ্যাঁ, বাক্যালাপ হচ্ছে পরিচালক মণ্ডলীর সদস্যরা ওনাকে ওটা দেওয়ার পরে দুটো প্রশ্ন করেছিল, তার উত্তরটা উনি সুভিনিয়ারটা দেখছেন অফিসে, তো বলছে পুরীর হলিডে হোমটা তো আপনাদের নিজেদের, বাহ খুব সুন্দর, সময় করে যাওয়ার চেষ্টা। তার পরবর্তীকালে একটা আক্ষেপের কথা বলেছেন যে আমাদের নতুন বিল্ডিং হয়েছিল 10 নম্বর স্ট্যান্ড রোডে, যে আপনাকে পেলাম না। বললো হ্যাঁ সেটাও জানি, সেটা তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, পেলেন না কেন, আমার অন্য এনগেজমেন্ট ছিল, কি করা যাবে। আর আমি তো সব নয়, তার জন্য সমবায় মন্ত্রী তো আপনাদের ওখানে গেছিল, কলকাতার মেয়র প্রশান্ত চট্টোপাধ্যায় গেছিল। মানে আমি বলতে চাইছি যে ওনার বলার ধরনটা। তো সুতরাং নিশ্চয়ই সময় করে 10 নম্বর স্ট্যান্ডার্ড নতুন বিল্ডিং করেছেন, সুযোগ যদি ঘটে যায়, এটাও একটা অভিজ্ঞতা আমার কাছে। আর বুদ্ধদেব বাবুর সাথে বাক্যলাপ? আচ্ছা, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার 2006 সালে একটা কিন্তু বাক্যালাপ হয়েছিল, সেটা আবার আমার মেয়ে, ওরা সেটারও সাক্ষী আছে। 2006 সালে। এক সেকেন্ডে আপনার নামটা একটু জেনে নেব। আমার নাম, ভালো নাম হচ্ছে সুনীল পাল, আর ডাক নাম হচ্ছে বাবু পাল। আপনি এই এলাকাতেই থাকেন? হ্যাঁ, তরুণাবতার সাথে জড়িয়ে মোটামুটি কতদিন? আমরা তো ধরুন 80 সাল থেকে যোগাযোগ, মানে আমি বামফ্রন্টের সাথে না, আমি তরুণাবতা বলে কথাটা বললাম, একটু তফাৎ। কারণ ব্যক্তিগত যদি মানুষকে ভালো লাগে সেটা কিন্তু আকৃষ্ট করে। হ্যাঁ, তারপর পার্টি আসছে। হ্যাঁ, মোটামুটি 80 সাল। 80। হ্যাঁ। তো মুখ্যমন্ত্রী জ্যোতি বসু অবসর নিলেন, তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য বসলেন। শহীদ মিনারে একটা সমাবেশ হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আমার অঞ্চল থেকে আমরা অনেকেই গাড়ি করে গেছিলাম। সেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার স্ত্রী গেছিল, তো আমার মেয়ে বয়স তখন সম্ভবত খুব বেশি হলে 2 বা 3 বছর। তো রবীন্দ্রের তৎকালীন সময় আমার মেয়েকে নিয়ে ওরাই মূলত ঘুরছে, যে ওই বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে নিয়ে যাবে। আমার এগুলো খুব একটা টানে না। এটা প্রথম একটা কারণ হচ্ছে, কেউ যেন মনে না করে, কেউ যেন কোনো সময় প্রশ্ন না করে যে আমি একটা স্তরে আছি বলে আমার মেয়েকে কি বুদ্ধদেব ভট্টাচার্যের কোলে বসিয়ে দেবো। তো সুতরাং মেয়েটা আমার হলেও ওদের কোলে কোলেই ঘুরছিল,
ওরা রবীন্দ্রকে বলেছে এটা তরুণাবু তার মেয়ে, ও একটু বলে আসো তোমরা একজন দুজন আসো আমি তো ওই ফটো বা ওই ছবি সর্বত্র সব জায়গায় বিস্তৃত লাভ করেছিল এবং ও সেই জায়গায় দাঁড়িয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ব্যাপারটা আমার কাছে অত্যন্ত আবেগ এবং উনি বলেছিলেন যে ওকে যে নিশ্চিতভাবে তোমার বাবা যে আদর্শের প্রতি অবিচল আছে সেই আদর্শে তুমি নিশ্চয়ই তার মানে আপনার কর্মকাণ্ড, আপনার কাজ নিশ্চয়ই ওনার কানেও থাকতো বা উনি নজর রাখতেন। সেটা ভেবে খুব ভালো লাগে যে আপনার কাজটা অন্তত পৌঁছেছে। এই যে আপনার অভিজ্ঞতা সত্যিকারের সমৃদ্ধ করে, বা যারা দর্শক তারাও জানছে যে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী তার সাথে কি বাক্যলাপ, এবং এটা স্পষ্ট হয়ে যায় যে তারা আপনার কাজের অন্তত খবর রাখতেন বা কি করছেন মোটামুটি তাদের নজরে ছিল। তা এখানে আরেকটা প্রশ্ন আসছে বর্তমান রাজনীতি নিয়ে। বর্তমান রাজনীতিতে আমরা দেখছি একটা ডিমের ব্যাপার এসে গেছে, ডিম রাজনীতি যেটাকে, এবং চোর যে স্লোগান, সেখানে আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, যারা বামফ্রন্টের নেতা বা মন্ত্রী ছিলেন। খুব সম্প্রতি আমি একটা চ্যানেলে দেখলাম সুভাষ নস্কর আপনাদের মন্ত্রী ছিলেন, উনি বেশ প্ল্যাটফর্মে আড্ডা মারছেন, একেবারে চারপাশে মানুষ। তা সেইখানে তফাৎটা কি যে এই 2011 তাদের কিছু শুনতে হয়নি, কিন্তু 2026 যে সরকার ছিল তারা পরিবর্তন হতে এরকম চোর বা ডিম আসছে? আচ্ছা, প্রথম হচ্ছে যে 34 বছর শাসন ক্ষমতা বামপন্থীরা চালিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিক রূপ 34 বছর শাসন ক্ষমতায় কখনো আসেনি। সেই জন্যে 2011 পরিবর্তন পরে আমাদেরকে কখনো মানুষ ওই জায়গাটায় আসনে বসায় যে এদের অনেস্টি ছিল, এদের ভুলভ্রান্তি থাকে, কাজের পদ্ধতির ক্ষেত্রে হয়তো ভুল ছিল, মানুষের সঙ্গে কিছুটা হয়তো কোনো গ্যাপিং ছিল, সাংগঠনিক কোনো ত্রুটি ছিল, যেটা আরো বেশি প্রাধান্য দেওয়া উচিত ছিল গরিব মানুষের ক্ষেত্রে, সেটা থাকতে পারে। কিন্তু এরা মানুষকে ঠকিয়ে মানুষের অর্থ উপার্জন করে নিয়ে নিজের সম্পদ বাড়ানো, এটা কখনো বামপন্থীরা চায়। এটা প্রমাণ হয়েছে। তার মধ্যে আপনি বললেন সুভাষ নস্কর, একাধিক আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, বললে তো নাম হবে না। আমার মনে হয় আমাদের প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী পার্থদা, পার্থদা অত্যন্ত সবাই ঘুরে বেড়াচ্ছে, সাবলীলভাবে জীবনযাপন করছে। এটা যারা এর আগে শাসক ছিল তারা কিন্তু ওরকম বসে আড্ডা বসতেই পারবে না। আর সেই কারণে মানে আজকে এই ধরনের সম্মুখীন হচ্ছেন তারা, চোর বা ডিম ছুঁড়ে মারছে। যদিও আমরা বামপন্থীরা মনে করি এটা সঠিক সংস্কৃতি পশ্চিমবাংলার রাজনীতি নয়, এটা হওয়া উচিত নয়। আপনি মানুষের সাথে মেশেন, মানুষ একেবারে কথা আমি শুনি যে যখন সরকারেও ছিলেন অনেক বিরোধী পার্টির মানুষ অসুবিধায় পড়েছে, পুলিশ কেস হয়েছে, থানাতে ডাকতে আপনি যেতেন। আবার রিসেন্ট কিছুদিন লাস্ট 10 বছরে কিন্তু বিরোধী মানে অত্যাচারের শিকার হবে এরকম একটা জায়গায় এসেছিল। বর্তমান আমার সরকার 2 মাস হয়েছে, কিছু এখন বলাটা ঠিক না। তা খুব স্পেসিফিক আপনাকে প্রশ্ন করছি, একদিনের জন্য যদি মুখ্যমন্ত্রী হন, প্রধান কোন 3টি বিষয়ে আপনি জোর দেবেন? আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মসংস্থান। দ্বিতীয় বিষয় হচ্ছে কর্মসংস্থান করতে হলে তাহলে শিল্পায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান নিশ্চয়ই শিল্পায়নের মধ্যেই আছে। হ্যাঁ। আর
সঙ্গে সঙ্গে অত্যন্ত প্রাধান্য পাওয়া উচিত হচ্ছে শিক্ষা। শিক্ষা মানে এখানে একটা ছোট কথা টেনে আনছি, নেপোলিয়ন বলেছিলেন আমাকে ভালো মা দাও, আমি তোমাদের ভালো দেশ দেব। হয়তো ওই ধারাতেই আপনি বলছেন, বা হবস বলেছিলেন নলেজই হচ্ছে শক্তির উৎস। আপনার প্রতিদিনের সবচেয়ে প্রিয় সময়? প্রতিদিনের প্রিয় সময় হচ্ছে সকালবেলায়, মানে 10টার পর থেকে পুরো সময়টাই আমার মনে হয়। এইখানটায় যারা শুনছেন একটু ভালো করে মন দিন, এই প্রতিদিনের যে প্রিয় সময় সেখানে কোনো মানুষ অসুবিধায় পড়েছে, আপনাকে আসতে হবে যেতে হবে, সেটা কিভাবে দেখবেন? দেখুন, যদি সেই অসুবিধাটা কারো দ্বারা হয়, তাহলে সেটা রিকভারি করার প্রিয় সময় আপনার ফোন খোলা থাকে? একদম, ফোন রিসিভ করেন সবসময়। এমন কি কোনো আপনার বিশাল রাজনৈতিক জীবন বা অভিজ্ঞতা, এমন কোনো একটা পার্টিকুলার সময়ে আপনি কারো বিশেষ ব্যক্তির সাথে, রাজনৈতিক ব্যক্তির সাথে কাটাতে চান? এরকম যদি হয় তিনি কে বলবো? হুম তাহলে হচ্ছে যে যাকে যিনি আমাকে খুব ভালোবাসেন, হুম এবং যে কোনো মিটিং মিছিলে আমার সঙ্গে দেখা হলে যদি আমাকে দেখতে পান, বা আমারও মন টানে যে উনি আমাকে দেখতে পান, সেটা হচ্ছে আমাদের পার্টির নেতা পণ্ডিত সৃজন চক্রবর্তী। যুব সমাজ বা সেটা একটা ভোট ব্যাংক, আমি যুব সমাজ না, আমি প্রত্যেকের হই আপনাকে এই প্রশ্নটা করছি। যে কোনো বয়সী মানুষ যদি পার্টিকুলার একটা বই পড়তে হয়, কোন বইটা আপনি সাজেস্ট করবেন? আরেকবার একটু। কোনো মানুষকে, যে কোনো ধরুন মানুষকে আপনি একটা কোনো পার্টিকুলার বই পড়তে বলছেন, সেটা রাজনৈতিক হতে পারে, অরাজনৈতিক হতে পারে, কোনো সাহিত্যের মানে সাহিত্যিকের বিখ্যাত সাহিত্য হতে পারে, তা সেরকম বই থাকলে হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদী। হঠাৎ পদ্মা নদীর মাঝি কেন একটু জানবো কারণ? হ্যাঁ, যে নিশ্চয়ই আমরা যারা বামপন্থী রাজনীতি করি, তাদের রাজনীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা নদীর মাঝির মধ্য দিয়ে গোটা বামপন্থী রাজনীতির যে বিষয়টা মানিক বন্দ্যোপাধ্যায়, সেটা আগামী 5 বছরে পশ্চিমবঙ্গকে কোথায় দেখতে চাইছেন? আগামী 5 বছরে আমাদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জ হচ্ছে যে আজকের যে অবস্থা, 2 মাস যদিও আমাদের এটার থেকে মুক্ত করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে, কারণ বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গে কখনো স্থান পেতে পারে না। এটাই চ্যালেঞ্জ। এমন কোন একটা শিক্ষার কথা বলুন যেটা আপনি রাজনৈতিক জীবন থেকে পেয়েছেন, যেটা সবাইকে অন্তত বলতে চান, বা বলতে চান সবার মনে রাখা উচিত। আমি রাজনৈতিক কর্মী হিসেবে যে শিক্ষাটা পেয়েছি, এখনো যেটা মন্ত্র হিসাবে আমি মনে করি, যে সব ধরনের মানুষের বিপদে তুমি এগিয়ে যাবে। এখানে নিজের দলের কর্মীদের কাছেও তো খারাপ হতে পারে। সমালোচিত যে হই না তা নয়, সাময়িক। খুব মানে একেবারে সরাসরি উনি জবাব দিলেন, যা সত্য কথা সেটা তুলে ধরার জন্য ধন্যবাদ। সেটা হয়তো আপনাদের একটা নিয়ম শৃঙ্খলা আছে, কোনো কোনো জায়গায় অসুবিধা হতেই পারে, সেটা আবার অন্য পার্টিরও অন্য মেন্টালিটিতে চলে, অন্য মানসিকতা, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে এগিয়ে যান। এবং সত্যি কথা, পাড়ায় যদি কান শোনা যায়, মানে কান পাতা যায়, তাহলেও কিন্তু এই কথাটা উঠে আসে যে তরুণ অবদায় কিন্তু যে কোনো মানুষের অসুবিধায় আসে। আমি আপনাকে দু একটা নামও বলে দিতে পারি। এবার আরেকটা জিনিস হয়, এই 2029-এ লোকসভা ভোট আছে, 2031-এ বিধানসভা ভোট, 5 বছর সময় পেয়েছে, একটা শূন্য হয়ে গেছিলেন, আবার 1 দিয়ে শুরু করলেন। এই আবার যদি ফিরে আসতে হয়, বা ফিরে আসার নিশ্চয়ই আশা করেন, তা ফিরে আসার যে আশা করেন, সেই জন্য যারা দর্শক তাদের কি বলবেন? আচ্ছা, ইতিমধ্যে 4 জুন 4 মে নির্বাচন ফলাফল বেরোনোর পর থেকে
পশ্চিমবাংলার মানুষের ওপর যে আক্রমণ নামিয়ে আনা হলো, যেটাকে বুলডোজার সংস্কৃতি বলা হচ্ছে, এবং আমরা মনে করি যে গোটা পশ্চিমবাংলায় যে বুলডোজার সংস্কৃতি, যেটা আমরা আগে অতীতে শুনতাম উত্তরপ্রদেশে, হরিয়ানা, পাঞ্জাব, সাউথ দিল্লি। কোন কথা বোধহয় আমার প্রশ্নের যে ব্যাপারটা, তার আগে আমি বলেছি যে আমার কাছে মূল এবং প্রধান হচ্ছে সংগঠন। আমি সংসদ সর্বস্বতা আমাদের পার্টিকে অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করেছে। আন্দোলন বিমুখতা এখান থেকে তৈরি হয়। সুতরাং এখনও আমি মনে করি মানুষের প্রত্যাশা থাকতে পারে, সেই প্রত্যাশাটাকে আমি সম্মান জানাই। কিন্তু ব্যক্তিগত কোনো প্রত্যাশা রাখেন না, পার্টির গাইডলাইন বা পার্টির লাইনটাই শেষ কথা। এটা মানে কোনো জায়গায় কোনো রকম বেদনা বা কষ্ট লাগে না? একদমই লাগে না। আমরা অনেক কিছু শুনলাম তরুণাবতার মুখ থেকে, শুনলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী দুজনের সাথে তার কি অভিজ্ঞতা, তিনি কিভাবে পার্টির লাইন থেকেও সরে বিরোধী মানুষ যদি অন্যায় অত্যাচারের শিকার হন এগিয়ে যান, সেসব শুনলাম। শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করব, দর্শকদের জন্য আপনার বার্তা কি থাকবে? সাধারণ মানুষের কাছে এটাই বার্তা থাকবে, যাতে গোটা ভারতবর্ষ, পশ্চিমবাংলা তার মধ্যে অন্যতম, যে একটা কঠিন অবস্থার মধ্যে চলছে, সেই কঠিন অবস্থার থেকে যাতে আমরা প্রত্যেকেই মুক্ত হতে পারি। এবং সেই ক্ষেত্রে আবারও সেই কথাটাই ফিরে আসছে যে শিক্ষা একমাত্র পারে এটার থেকে মুক্ত করতে। এবং সেই শিক্ষার ক্ষেত্রেও আজকে কয়েকদিন যাবৎ ধরে বিভিন্ন দল সংগৃহীত হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছে। কেন করছে? যে আমাদের মতন একটা দেশে শিক্ষা উপেক্ষিত থাকবে, শিক্ষা বিক্রি হয়ে যাচ্ছে, অধিকাংশ মানুষ শিক্ষার আলোকে আলোকিত হতে পারছে না। শিক্ষা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে রেজাল্ট বেরোনোর আগেই সমস্ত দুর্নীতি প্রকাশ হয়ে যাচ্ছে একাধিকবার। তো সুতরাং সেখানে শিক্ষা যাতে আমরা অধিকাংশ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেটাই আগামী দিনের লক্ষ্য হওয়া উচিত। এবং বামপন্থীরা যদি কোনো সময় সেই সুযোগ একবারই এসেছিল, সেই সুযোগ যদি আসে, বামপন্থীরা এটাই সর্বাধিক প্রাধান্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান সময়ের মধ্যে সময় বের করার জন্য। আপনার রাজনৈতিক জীবন যেন আরও দীর্ঘ হোক, আরও প্রসারিত হোক এবং আরও সমৃদ্ধ হোক, সবসময় এই কামনা করি। এবং সবাইয়ের কাছে অনুরোধ করি, আপনারা যে কোনো পার্টির হন, বিরোধী ভয়েস সবসময় থাকবে। পলিটিক্যাল সায়েন্স সবসময় বোঝায় সত্য যদি হয় বিরোধীরা, তাহলে কিন্তু হবে রাজ্যের উন্নয়ন, তাহলে হবে দেশের উন্নয়ন। তরুণাবতার যে জনপ্রিয়তা, এটা কিন্তু অনেক বিরোধী পার্টি করে, তাদের ছেলে বা কর্মী বা ছেলে মেয়ে মানুষজন আমি বলতে চাই, বা কর্মীদের মধ্যেও কিন্তু উঠে আসে। এই জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার শঙ্কর। নমস্কার তরুণাবতা। নমস্কার। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে বেছে নিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। আপনার কণ্ঠস্বর আপনার কথা পরিপ্রেক্ষিতে এটা বলতে পারি যে হয়তো জনতার কণ্ঠস্বর হতে পারে, কেন আপনি মানুষের সাথে মেশেন, বোঝেন। হয়তো আপনার এটা পার্টির স্ট্র্যাটেজি, আমি জানি না ভিতরের কী ব্যাপার, হয়তো আপনার মুখ থেকে নেতারা শোনে, সেটা জানিও না, হয়তো জানা ঠিকও না। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন।